ঢাকার একটি বাসভবনে তখন চলছে একটা গোপন বৈঠক। বাইরে থেকে কেউ বুঝতে পারছে না ভেতরে কী ঘটছে। কিন্তু যারা জানেন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে একটি নতুন ভূমিকম্প আসতে চলেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে শেষ সন্ধ্যায় যা ঘটেছে তা হয়তো আগামী কয়েক দশকের বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল একটি ছবি দিয়ে। একটি সাধারণ সেলফি ফেসবুকে পোস্ট করা হয় নারী নেতৃত্বের হাস্যোজ্জ্বল মুখের একটি ছবি। রাজনীতিতে বলা হয় একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। কিন্তু কখনো কখনো একটি ছবি শুধু শব্দ নয়, সম্পূর্ণ একটি বিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়ায়। গতকাল সন্ধ্যায় এনসিপির ৬ শীর্ষ নেত্রীর যে হাস্যোজ্জ্বল সেলফি ফেসবুকে ভাইরাল হয়েছে তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের কাহিনী। এই ৬ নেত্রী কারা? কেন তারা এই মুহূর্তে দলের বিদ্রোহ ঘোষণা করেছে? আর এই বিদ্রোহের পেছনে কি শুধুই আদর্শগত দ্বন্দ্ব, নাকি আছে আরো গভীর কোনো রহস্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই গোপন বৈঠকে। নাহিদ ইসলামের বাসভবনে তখন চলছে জামায়াতে ইসলামের সাথে এনসিপির একটি ঐতিহাসিক নির্বাচনী জোটের আলোচনা। সূত্রমতে এই জোট প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জামায়াত এনসিপিকে ৩০ থেকে ৫০টি আসনে মনোনয়ন দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। এই প্রস্তাব এনসিপির জন্য ছিল একটি সোনার হরিণ। একটি নতুন দল হিসেবে এনসিপির পক্ষে একা নির্বাচন করে এতগুলো আসনে জেতার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। কিন্তু জামায়াতের সাথে জোট করলে সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়, কারণ জামায়াতের ভোট ব্যাংক সলিড, তাদের কর্মীরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। জামায়াতে যদি কোনো আসন এনসিপিকে ছেড়ে দেয়, সেখানে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু ঠিক যখন এই জোট চূড়ান্ত হতে যাচ্ছিল তখনই ঘটল সে অপ্রত্যাশিত ঘটনা। দলের ৬ জন প্রভাবশালী নারী নেত্রী একসাথে বিদ্রোহ ঘোষণা করলেন। তারা স্পষ্ট জানিয়ে দিলেন জামাতের সাথে জোট হলে তারা একযোগে দল থেকে পদত্যাগ করবেন। এই ঘোষণা এনসিপির নেতৃত্বকে হতভম্ব করে দিয়েছে, কারণ এই ৬ নেত্রী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। তাদের পদত্যাগ মানে দলের জন্য একটি বড় ধাক্কা। কিন্তু প্রশ্ন হলো এই ৬ নেত্রী কারা? কেন তারা জামায়াতের নাম শুনলে আঁতকে উঠছেন? প্রথম নামটি হলো তিনি বিদ্রোহের মূল কারিগর বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক পটভূমিতে চমকপ্রদ একটি বিষয়, তিনি একসময় বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন। বাম রাজনীতিতে জামাতকে তাত্ত্বিক শত্রু হিসেবে দেখা হয়। এই মতাদর্শিক অবস্থান থেকে তাদের পক্ষে জামাতের সাথে জোট হজম করা খুবই কঠিন। কিন্তু শুধু কি আদর্শগত কারণেই তিনি বিদ্রোহী নেতৃত্ব দিচ্ছেন? খবর পাওয়া যাচ্ছে তিনি ঢাকা ১৩ আসনে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠ থেকে অনেক দূর ছিটকে গেছেন। তিনি নমিনেশন পাননি। এই ব্যক্তিগত ক্ষোভ কি তার বিদ্রোহী অবস্থানের পেছনে কাজ করছে? দ্বিতীয় নাম তাহমিনা জামিন। তিনিও বাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু তার ক্ষেত্রে আদর্শের চেয়ে বেশি কাজ করেছে আসনের ভয়। তিনি ঢাকার ১৭ আসন থেকে লড়তে চান। এই আসনে তিনি এনসিপির মনোনয়নও পেয়েছেন, কিন্তু জামায়াতের সাথে জোট হলে এই আসনটি জামায়াতকে ছেড়ে দিতে হবে কিনা এই নিয়ে তিনি শঙ্কিত। কারণ ঢাকার ১৭ আসনে জামায়াতে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তার নাম ডক্টর এস.এম. খালেদুজ্জামান। তাহমিনা জামিন ভয় পাচ্ছেন যে জোটের শর্ত হিসেবে আসনটি জামায়াতের কাছে চলে যেতে পারে, তাহলে তার রাজনৈতিক স্বপ্ন ভেঙে যাবে। একই ধরনের ভয় কাজ করছিল নাহিদ সারোয়ার নিভা এবং আরমানির মনেও। নাহিদা সারোয়ার নিভা ঢাকা ১২ আসনের দাবিদার। তার আরমানের কথা উঠলেই অনেকেই মনে পড়ে যায় একটি বিতর্কিত ঘটনা, লালন মেলার সেই কুখ্যাত ঘটনা। সে সময় বিডি রিপোর্ট করেছিল লালন মেলার টাকা আত্মসাতের অভিযোগে। সেই অভিযোগে নাম জড়িয়েছিল নুসরাত তাবাসসুমের, আর সে নুসরাত তাবাসসুম এবার এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। এই ঘটনায় আরমানি ক্ষোভে পড়ছেন। তিনি মনে করছেন দলের ভেতরে তার অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এই বিদ্রোহী গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলেন তাসলিম জারা। তার ব্যাকগ্রাউন্ড চেক করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। তাসলিম জারা জুলাই বিপ্লবের উত্তার দিনগুলোতে মাঠে ছিলেন না। যখন রাস্তায় গুলি হচ্ছিল, তখন তরুণরা জীবন দিচ্ছিল, তখন তিনি কোথায় ছিলেন কেউ জানেন না। অথচ বিপ্লব সফল হওয়ার পর তিনি হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন নীতি নির্ধারক হিসাবে। এটা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ। আরও মজার বিষয় হলো জোটে তাসলিম জারার আসনটি প্রায় নিশ্চিত, তবুও তিনি এই বিদ্রোহী গ্রুপে যোগ দিয়েছেন। কিন্তু কেন? অনেকে মনে করছেন তিনি হয়তো নিজের সুশীল ইমেজ বাঁচাতেই চাইছেন। জামাতের সাথে জোটের বিরোধিতা করলে পশ্চিমা বন্ধুদের কাছে এবং এনজিও মহলে তার গ্রহণযোগ্যতা বাড়বে। এই ৬ নেত্রীর বিদ্রোহের খবর ইতোমধ্যে বাইরে ছড়িয়ে পড়েছে এবং এই বিদ্রোহ ঘটাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা নেত্রী। আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ফেসবুকে স্পষ্ট লিখেছেন যে ৩০ আসনে জামায়াতের সাথে জোট এনসিপির জন্য আত্মঘাতী হবে। আরেক সমন্বয় ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আব্দুল কাদের আরও কঠোর ভাষায় বলেছেন এনসিপি অবশ্যই
অবশেষে জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এবং এর মাধ্যমে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। কিন্তু এই সমালোচনার জবাবে এনসিপির সমর্থকরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, বিগত ২৪ বছর ধরে জামায়াত ইসলামী একজোট এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সাথে জোট করে রাষ্ট্র চালিয়েছে। এমনকি এখনও বিএনপি জামায়াতকে সাথে নিয়ে কাজ করছেন। জমিয়তে ৪টি আসনে মনোনয়ন দিয়েছেন কই? তাতে তো বিএনপির বামপন্থী, মধ্যপন্থী বা সেকুলার ইমেজের কোনো দাগ লাগেনি। তারেক রহমান গতকাল বলেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনা করতে চান। বিএনপি আজও নিজেদের মধ্যপন্থী দল হিসেবে পরিচয় দেয় এবং সুশীল সমাজ সেটা মেনেও নেয়। এমনকি ভারতও, প্রথম আলোর ডেইলি স্টার সবাই সেটা মেনে নিয়েছে। অথচ যখন নতুন দল এনসিপির অস্তিত্ব রক্ষার খাতিরে জামায়াতের সাথে কেবল একটি নির্বাচনী সমঝোতার আলাপ করছে, তখনই এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং দলের ভেতরের বামপন্থী গেল রব তুলেছে। এটা স্পষ্টতই হিপোক্রেসি বা ভণ্ডামি। বিএনপির জন্য যে কৌশল গ্রহণযোগ্য, এনসিপির জন্য সেটা কিভাবে অপরাধ হয়। এবার আসা যাক বৈঠকের ভেতরের খবরে। সূত্রমতে এই ৬ নেত্রী নাহিদ ইসলামকে চাপ দিচ্ছেন বিএনপির সাথে জোট করার জন্য অথবা একা নির্বাচন করার জন্য। কিন্তু নাহিদ ইসলাম তাদের বুঝিয়েছেন যে বিএনপি এনসিপিকে দল হিসেবে কোনো পাত্তাই দিচ্ছে না। বিএনপি কেবল কয়েকজন ব্যক্তিগতভাবে ছাড় দিতে চাইছেন, যা এনসিপির রাজনৈতিক অস্তিত্বের জন্য অপমানজনক। অন্যদিকে জামায়াত এনসিপিকে সম্মানজনক ৩০ থেকে ৩৫টি আসন এবং পার্টনারশিপ ও অংশীদারিত্ব অফার করছে। দলের সংখ্যাগরিষ্ঠ নেতারা যেমন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ জামায়াতের পক্ষে মত দিয়েছেন। এই ৬ নেত্রী তা মানতে নারাজ। তারা হুমকি দিয়েছেন, জামায়াতের সাথে চুক্তি সই করলে তারা রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র জমা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে এসএফপির ভেতরের বনাম ডান লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে। বামপন্থী নারীরা মনে করছেন, জামায়াতের সাথে গেলে তাদের এনজিও বা পশ্চিমা বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবেন না, তাদের সুশীল সমাজে ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারা কি ভেবে দেখেছেন যে রাজনীতির আবেগ নিয়ে নির্বাচনে জেতা যায় না? নির্বাচন জিততে লাগে ভোট, আর সেই ভোট ব্যাংক এই মুহূর্তে জামায়াতের আছে। এই ৬ নেত্রীর হাতে নেই। এমনকি তাদের নিজেদের আসন আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। নাহিদ ইসলাম এখন উভয় সংকটে পড়েছেন। তিনি যদি ৬ নেত্রীর কথা শোনেন, তবে জামায়াতের অফার হারাবেন এবং নির্বাচনে ভরযোগী হবে। আর যদি জামায়াতের সাথে যান, তখন দল ভাঙন সৃষ্টি হবে, দল ভেঙে টুকরো টুকরো হবে। পরিস্থিতি এখন বাঘ আর মহিষের লড়াইয়ের মতো। নাহিদ ইসলাম কি ৬ নেত্রীর ইমোশনাল ব্ল্যাকমেইল বা হুমকির কাছে নতি স্বীকার করবেন, নাকি দলের বৃহত্তর স্বার্থে জামায়াতের হাত শক্ত করে ধরবেন? এনসিপির একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত হয়তো সংখ্যাগরিষ্ঠের মতোই টিকে থাকবে, কারণ গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা। হয়তো আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা দেখব এনসিপি থেকে একটি বড় অংশ ছড়ে পড়ছে, অথবা তারা বাস্তবতা মেনে চুপ হয়ে গেছে। এনসিপির এই নাটকীয় মোড় কি তাদের ধ্বংস ডেকে আনবে, নাকি নতুন শক্তি জন্ম দিবে? এটাই এখন বড় প্রশ্ন। তবে এই ৬ নেত্রী সহ এনসিপির সবার মাথায় রাখা উচিত যে তারা যে বিএনপিতে যেতে চাইছেন, সেই বিএনপি দীর্ঘ ২ যুগ বা ২৪ বছর ধরে মুক্তি, ইসলামী ঐক্যজোট এবং জামায়াত ইসলামের মতো দলগুলোর সাথে জোট করে রাষ্ট্র চালিয়েছে এবং আন্দোলন করেছে। এখনও তারা জমিয়তকে সাথে নিয়ে কাজ করছে, তাদের ৪টি আসনের মনোনয়ন দিয়েছে, কিন্তু তাতে বিএনপি পন্থী এবং সেকুলার ইমেজে কোনো দাগ লাগেনি।